তার অন্তরের দল নারায়ণকে করতে স্মরণ তাই অনুমান করেছে কেমন ওই পুরাই ঠাকুরকে এসে বলতেছে একবার স্মরণ করো নারায়ণ লক্ষণ ঠাকুর অন্তরের দল নারায়ণকে যখন করেছে স্মরণ মুহূর্তের মধ্যে 1,60,000 লক্ষণ হয়ে দাঁড়িয়েছে তাই 60,000 লক্ষণ হয়ে 60,000 মণিগণকে করেছে এদিকে যে দেখিবারে পায় একজনের লক্ষণ একজন বস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই দেখা যায় তাই যে দেখিবারে পায় সেই কারণ দেখা নাই মাসে আইছে না কোনো দেখা যায় এদিকে যে দেখিবারে পায় ওইদিকে যে বাল্মীক মণি ঠাকুর আসে না অযোধ্যায় আসেনি তাই দেখা যায় তাই লক্ষ্মণ ঠাকুর বলতে চলে মণিগণ তোমরা কিঞ্চিত বিশ্রাম করুন এখন বাল্মীক মণি আসলে অযোধ্যায় অশ্বমেধ যুদ্ধ আরম্ভ হবে তখন তাই এদিকে বাল্মীক মণি করেছে কেমন ওই গোদাবরী সরস্বতী নদীর তীরে ধ্যান বন্ধ করে মা সীতা ঠাকুরানী সাক্ষাৎ দিলেন দর্শন যে বলতেছে মাগো সীতে আমি তোমার কাছে এসেছি ভিক্ষা নিতে সীতা দেবী বলছে ওগো মণিবর আজ আমি তোমাকে কি ভিক্ষে দিব যে আমি এসেছি তোমার সন্তানকে ভিক্ষা রূপে নিতে সীতা দেবী বলছে আজ আমি সন্তানকে দীক্ষা দিয়ে কেমন করে থাকবো সীতা দেবী বলছে কি ভিক্ষা
আহার গ্রহণ করি। আমি তোমাকে বড় পুষ্কে নিয়ে যান আপনার সাথে সাথে লক থাকো আমার কাছে। বলছে মাগো মাঘো এই নিয়মটা তো তোমার বংশের মাঝে রয়েছে, পূর্বে রয়েছে। কারণ জ্যেষ্ঠকে পাঠিয়েছো বনে বনে আর কনিষ্ঠকে করেছে দেশের রাধা। তাই তুমি কি করতে চাও মা? তাই সন্তানের মুখে শুনলো যখন এমন কঠোর বচন, বছর তাই লব কুশকে বাল্মীক মুনির হস্তে তুলে দিয়েছে। দেখো বাল্মীক মুনি লব কুশকে নিয়ে করলেন গমন। মামা ওই মাধব পাটের ঘাটে গিয়ে দিলেন দর্শন। যে দেখিবারে পায় মাধব মাঝি যে ওই পারে আছে তাহা দেখিবারে পায়। কিশোরগঞ্জ বয়ে রয়েছে, কিশোরগঞ্জ বয়ে রয়েছে। বিদু কথা বলিয়া হ্যাঁ? বলছে দাদু ভাই হ্যাঁ মাধব মাঝি যে ওই ঘাটে বসে রয়েছে এখন তাই বাল্মীক মুনি করেছে কেমন, কেমন? তাই মাধব মাঝিকে ডাকতেছে কেমন করে? ওই আমি ডাকি বলে ওরে মাধব ঘাটে বসা হে, ও আমার করো সকলে বাল্মীক মুনি বলছে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই আমার ডাকে আমি তো বিবৃত হয়ে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি তো বিবৃত হয়ে গেছি, তাই আমার ডাক মনে হয় মাধব মাঝি শুনে না। শুনতে পাচ্ছেন। আচ্ছা এবার তোমরা একটু মধুর কণ্ঠস্বরে ডাকো, তার কথা দেখি মাধবের কানে একটু দয়া হয় কিনা। আর মাধব মাঝি লব কুশ মাধব মাঝিকে কেমন করে ডাকতেছে? হ্যাঁ। ওরে মাধবা
মাধব মাঝিকে ডাকতেছে। মাধব মাঝি এবার ভাবছে মনে মনে, কে আমাকে এমনি ভাবে ডাকতেছে, আমাকে এবার যে আমি আর না যেয়ে পারছি না, থাকতে পারতেছি না। মাধব মাঝি যে ডাকে ডেকে বলছে, ভগবানী ঠাকুর আপনি কি আমায় ডেকেছেন? দেখেছে। হ্যাঁ ডেকেছি। কিসের জন্য? আরে মাধব, হ্যাঁ, তুমি আমাদেরকে পার পার করে দাও, আমরা অযোধ্যা যাবো। মাধব বলতেছে, ভগবানী ঠাকুর বলি ঠাকুর আপনাকে পার করতে পারি, পারি, কিন্তু এই যে ছেলে দুটো এনেছি, এনেছে, এই ছেলে দুটোকে কিন্তু পার করতে পারবো পারবো না। কেন? হ্যাঁ, কেন? এই ছেলে দুটো আমার কি ক্ষতি করেছে জানো? কি করেছে? হ্যাঁ, কি করেছে? এই ছেলে দুটোর চরণ স্পর্শে হ্যাঁ, আমার কাষ্টের তরিটা স্বর্ণ পরিণত হয়েছে। এটা একটু ভালো হয়েছে। স্বর্ণের যে দাম, হ্যাঁ, 250 টাকা কেজি স্বর্ণ কুশা। গো মায়েরা, স্বর্ণ কত কেজি? 250 টাকা না? আড়াই লাখ আর কি। 2.5 লাখ আর কি। তাই বলছে। হয়েছে স্বর্ণ। বাল্মিক মুনি বলছে, হ্যাঁ, ওর মাধব, মাধব, তোর যেমনি ইচ্ছা হ্যাঁ, আমাদেরকে তেমনি তুমি পার করে দাও। পার করে দাও। স্বর্ণ ভাই, ওই লট পুষ্টে করেছে কেমন? তার চরম দোকানা ধৌত করে যখন হ্যাঁ, এই তরিতে উঠেছে, উঠেছে, স্বর্ণের তৈরি আবার কাস্টে পরিণত হয়েছে। তাই করেছে কেমন? কেমন? ওই লট পুষ্টে নিয়ে যখন নদীর মাঝখানে গিয়েছে, গিয়েছে, এদিকে মা মকর বাহিনী হ্যাঁ, গঙ্গায় বেশি উঠে। দেশে উঠেছে। কারণ এই ঘাট দিয়ে আসি প্রভু রামচন্দ্র গুরু বিশ্বামিত্রের সঙ্গে সঙ্গে নদী পার হয়েছিল। হয়েছিল, সেদিন কিন্তু আমি প্রভুর চরণটা দর্শন করতে পারিনি। আজ যেহেতু তাদের সন্তান পেয়েছি, নদীর এই ঘাট থেকে এপার ওপার হতে হতে যাচ্ছে। আমি তাদেরকে প্রণাম করব বলে গঙ্গায় ভেসে উঠেছি। কিভাবে? ও মা, একবার বাসে করেছে কেমন? ওই মন্দির গ্রাম ভরতের বাজারে গিয়েছিলেন দর্শন। যে বলতেছে, দাদু ভাই, দাদু ভাই, এটা হয়েছে তোমার পুরা ঠাকুরের বাজার। পুরা ল্যাংড়া বাজার। আরে কিসের ল্যাংড়া দেখো? পুরো ল্যাংড়া। আরে এটা হচ্ছে তোমার কাকার বাজার। ও কাকার বাজার। আরে বিষয় অনেক কাকা নাই, অনেক ভাই কি অনেক আঙ্কেল, হ্যাঁ? বেবি হাই। এটা কেন না? হাই হ্যাঁ, আঙ্কেল, আঙ্কেল, ডেডি, মাম্মি, এই যুগ না তোমার, হ্যাঁ? অনেক কাকা কয় না। ভাই বলেছে কেমন? হ্যাঁ। দাদু ভাই, তোমরা এখানে বিশ্রাম করো এখন। এখন আমি অযোধ্যা থেকে ঘুরে আসি। কখন? তাই লব পুষ্কে মন্দিরে ভরতের বাজারে কে করেছে কেমন? কেমন? মন্দির মনে অযোধ্যা নগরে গিয়ে দিলে দর্শন। যে বলতেছে, হ্যাঁ। রামচন্দ্র বলতেছে, মনিব মরিব, এসেই যখন করেছে করেছ, যোগ্যতা সমাপ্ত করে যাও। বসেন করো। বাল্মীকি বলছে, হ্যাঁ। প্রভু রাম রাজি বলুছ, যজ্ঞের প্রারম্ভে যদি করাতে পারতে রামায়ণ তোমার আগে না রামায়ণ কীর্তন, কীর্তন তোমার পিতৃ আত্মা সদ্গতি হতো তো এই লোকজন হয়েছে, হ্যাঁ এই লোকজন হয়েছে। ও সেই লইটাই রয়েছে না ভাই। রামচন্দ্র বলছে, ওগো মনিব, মনিভ, আমরা রামায়ণ কীর্তনিয়া পাবো পাবো কোথায়? কোথায়? যে মন্দির গ্রাম ভরতের বাজারে
হ্যাঁ বিনা হাতে রয়েছে দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সুন্দর করে করতে পারে রামায়ণ কীর্তন ভাই বলছে হ্যাঁ। তারা যে রামায়ণ করতে পারে আনতে যাবে কে কে এখন তো কুসে মোবাইলের যুগ ফোন করে দাও খালি ফোন করে দিলি তাই করবো রামায়ণের দল হ্যাঁ কি কম দাদা তোমরা আমরা আছি যেমন আমরা এসেছি না আচ্ছা বলছে হুম, যে সুমন্তকে পাঠিয়ে দাও হ্যাঁ। ছেলে দুটি আনো হ্যাঁ? ওই রামায়ণ কীর্তনীয় দুজনকে আনার জন্য তাই সুমন্ত করেছে কেমন কেমন রামচন্দ্রের পদ দুই মস্তকে ধারণ করে ধারণ করে ওই বরতর বরদের বাজারে গিয়ে দিলেন দর্শক যে বলতেছে আরে বালক দুজন বুঝাও তোরা নাকি সুন্দর করে করতে পারিস রামায়ণ কীর্তন করতে পারি তো আচ্ছা। আচ্ছা বলতো তোদের কি নাম নাম আরে বেটা আমার নাম হচ্ছে লোক লোক আমার নাম হচ্ছে ঘুষ আর তোর কি নাম হ্যাঁ। যে আমি হচ্ছে সুমন্ত সমুদ্র প্রভু রামচন্দ্রের আদেশে যেতে হবে অযোধ্যা ভূভ ভূভ তাই পুশ করেছে কেমন কেমন? ওই বিনাটা উঠে যখন একটা বাড়ি দিছে সুমন্ত অযোধ্যার এক কোণে গিয়ে ধপাস করে পড়ে। করে রাখছি এদিকে লক্ষণ বলতেছে হ্যাঁ প্রভু গো হ্যাঁ আপনি আমাকে আদেশ করেন আমি যে নিয়ে আসে বালক দুজন ছেলে দুজন হ্যাঁ হুম, তাই লক্ষণ ঠাকুর করেছে কেমন হুম, হনুমান করতেছে প্রভু গো আমাকে আদেশ করুন আমি যে নিয়ে আসি ওই বালক ছেলে দুজন। দুজন তাই গিয়ে বলতেছে ওরে বালক দুজন হ্যাঁ তোদের কি নাম না আমার নাম হচ্ছে লব লব আমার নাম হচ্ছে কুশ। আচ্ছা তোর কি নাম যে আমি হচ্ছি রামের দাস ওই দাস সর, সর, সর। দাস খেলে বলতা আরে কে সর কে দাসে না কেমন দাস কামুন আরে আমি এই দাস না আমি হচ্ছি প্রভু রামচরণের দাস ঈশ্বরের দাস সোহাইছে এটা বুঝে পর্যন্ত নাকি আচ্ছা ওরা বালক দুজন হ্যাঁ তোদেরকে নিয়ে যাবো অযোধ্যা ভুব ভুব। আর যদি না যেতে চাস চাস। এদেরকে আমি বলপূর্বক ধরে নিয়ে যাবো এখন পূর্বকে দেখছি রে ভাই হ্যাঁ পূর্বকে দেখছি রে ভাই খুশি খুশি। ওই বানরটার কি কাণ্ড কাণ্ড হ্যাঁ? কর্দম কর্দম আমরা বলে ধরে নিয়ে যাবো নিয়ে যাবো আর লক্ষুস করেছে কেমন কেমন যখন বিনাটা উঠিয়েছে উঠিয়েছে তাই হনুমানটা একটা লম্প দিয়েছে আচ্ছা। লম্প দিয়েছে পরে তার পিছনের হ্যান্ডেলের মধ্যে দোস্তে করে বলা গুরাই অপরে টার দিয়ে লাগছে অপরে টার দিয়ে লাগছে হ্যাঁ? টার দিয়ে লাগছে কে টান দিলে মানে পোস্টার করে দিছে ওই গুরান্ডির ছোট বাবা তাই গুরান্ডি করতে করতে এমন ভাবে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই তাল গাছের গাছের আগে তাল গাছের কাছে শিখেছে আষাঢ়ি কোন হ্যাঁ? আষাঢ়ি কোন অবশ্য আসলে সস্তা আছে হ্যাঁ হ্যাঁ অনেক তো আষাঢ়ি সময় 20 টাকা পিস খবর আছে তাই এদিকে লক্ষণ ঠাকুর করেছে কেমন কেমন যে দাদা গো তুমি আর কোন লোক পাইছো পাইছো না। হ্যাঁ? তুমি তাদেরকে পাঠাইছো বানর বানর দিয়ে পাঠানো। বানর জানর দিয়ে পাঠাইছো তুমি কীর্তনে আনার জন্য আচ্ছা। তুমি আমাকে আদেশ আদেশ করো আর লক্ষণ ঠাকুর করেছে কেমন কেমন? ওই যজ্ঞের অশ্বটাকে নিয়ে করেছে গমন। ওই মন্দির গাম ভরতের বাজার গিয়ে দিলেন দর্শক যে বলতেছে ওরে বালক বিজয় বুঝো তোদের কি নাম নাম। যে আমার নাম লব আর আমার নাম হচ্ছে কুশ ঘুষ তোরে নাকি করতে পারিস রামায়ণ কীর্তন কীর্তন। ও করতে পারি তো তাহলে যেতে হবে অযোধ্যা ভুবন। অযোধ্যা ভুবন। আচ্ছা আপনার কি নাম আমার নাম হচ্ছে লক্ষণ লক্ষণ। তাহলে আমরা সবাই কি কুলক্ষণ আমরা কি সবাই কুলক্ষণ কুলক্ষণ। আরে আমি হইছি দশরথ রাজার তৃতীয় পুত্র লক্ষণ। লক্ষ তাই লক্ষণ বলছে ওরে কোন দশরথ তোমার পিতা বেঁধে কষে ওরে
লবকুশ যখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে হচ্ছে লবকুশ করেছে কেমন ওই যজ্ঞের অশ্বটাকে চেপে ধরেছে এদিকে লক্ষণ টানে একদিকে লবকুশ টানে আরেক দিকে টানতেছে আর টানতেছে। আর কাশি টানতেছে হ্যাঁ? আগেকার দিনে কাশি টানতো ও কাশি টানতো। কাশি টানতো। টানতে টানতে ওই অশ্বটা যখন দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে আচ্ছা ওই বাজারে সুবুদ্ধি নামক একজন ব্যক্তি ছিল। ব্যক্তি ছিল সে বলতেছে এই লক্ষণ হ্যাঁ আরে আর আমার ফুলো হয় মানুষ আরে তুমি তো বুঝো হ্যাঁ তুমি তো বুঝো তুমি তো হ্যাঁ আচ্ছা যজ্ঞের অশ্বটাতে মাঝখানে ছিঁড়া যাইব তুমি বুঝতেছো না? বুঝতেছ না আচ্ছা দাঁড়াও আমি একটা বিচার করে দেই তোমরা কি মানবে হ্যাঁ মানবো মানবো কি বিচার যে অশ্বটা যাবে মাঝখানে আর লবকুশ থাকবে এক পাশে এক পাশে তুমি থাকবে আরেক পাশে এই যার ডাকে অশ্বটা যাবে যাবে পুরাটা হবে তার। তার। তাই লবকুশ বলছে ঠিক আছে আমরা মানবো তাই সুবুদ্ধি নামক ব্যক্তিটি লক্ষণকে ডেকে বলছে এবার তুমি যজ্ঞের অশ্বটাকে ডাকো তো শুনি শুনি। কেমন করে ওরে অশ্ব ডাকিতে লক্ষণ ডাকিতে লাগিও যজ্ঞের অশ্বটা মনে মনে চিন্তা করতেছে আজ যদি আমি লক্ষণের ডাকে সাড়া দেই সারা দে তাহলে যে আমি প্রভুর চরণে খুশি হয়ে যাব তাই এবার সুবুদ্ধি নামক ব্যক্তিটি বলছে লক্ষণ লক্ষণ। এবার তুমি ডাকো। যজ্ঞের অশ্বটাকে ডাকো তো শুনি দেখি তোমার ডাকে আসে নাকি ওরে আসো আসো বলতেছে হ্যাঁ হাই বুড়াসুর এই গুরাসুরের তুমি বাচ্চা আমাদের ঘোড়াটা চুরি চুরি করে করে আনছো। রেখেছো তুমিও হয়েছো বুড়াসুরে ভূত ভূত হ্যাঁ গুরাসুরের ভূত আচ্ছা তোমাকে আমার উচিত শিক্ষা দেবো দিব তাই লক্ষণ বলতেছে হ্যাঁ লব বলতেছে বাইরে খুশি খুশি যেহেতু আমাদের পুরা ঠাকুর খুড়া ঠাকুর। ওনার পানে আর বিষ্ণা বিতা বৃথা। ব্যথা ওনাকে ঘোড়াটা দিয়ে দিই। দিয়ে দে হ্যাঁ, তাই লক্ষণকে বলছে এই ঘোড়াটা আজ তোমাকে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই ঘোড়াটাকে নিয়ে হ্যাঁ লাইসেন্স চালাই না এ, আসো না বে। লাইসেন্স চালাই না হ্যাঁ ভাই, দেখবেন ভাই। বাবা বর্তমানে মোটর সাইকেলের উপর যে খুব লাইসেন্সের খুব দূর দিচ্ছে আমরা হ্যাঁ। ট্যাক্স নাকি দিতে হইব। হ্যাঁ 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 তাই বলছে যে এই ঘোড়াটার নিকে তুমি আর বাহিরে বের হইও না তাই লক্ষণ ঘোড়াটাকে নিয়ে এক পাও এগিয়ে চার পাও কেউ তো আর দেখে না দেখছে না অবশ্যই এই যে ভিডিও করতেছে এই যে কি করতেছে দেখতেছে কয় কেউ তো আর দেখছে না দেখছে না আচ্ছা এবার অযোধ্যার কোনে গিয়া সুমন্ত যে ঘুমাইতেছে দেখবেন না আমরা যখন কীর্তনও যাই তখন একজন আরেকজন এমন করে ওই দিদি ঘুমাস করে গো আমার দিদি যায় না এমন গো? হ্যাঁ? তা দিদি গো, আমি ঘুমাই না আমি এমন কীর্তন আচ্ছা তাই বলছে হ্যাঁ তাই বলছে রে সুমন্ত চলে আয় আমরা একসাথে মিলে যাই কখনো কেউ দেখছে না একটু সামনে গিয়ে দেখি বারে পা হ্যাঁ। ওই ঘটাতে হনুমান তার কাছে টাকা বিক্রি করতেছে হ্যাঁ? বিক্রি করতেছে কত জোরে হনুমান নামস্তা তাড়াতাড়ি কি করি আশারি কষে আচ্ছা এবার চলো অযোধ্যা ভুবন কাম করতে কেউ দেখছে না 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 যা করছি এই হিলুচুর করে তুই যা এলা খারাপ গায় আর বালা গায় আমরা বাগি বেরিয়ে কেউ দেখছে না মনে হচ্ছে কেউ দেখছে না কি করবো বাকিরা? আমরা এখানেই শেষ করে দেবো আহা তাই এবার যজ্ঞের রসটা দিকে করেছে কমর কমা কে বলতেছে প্রভু গো রাম রাজি বলুছ লুছ আরে এরা কিসের কীর্তনী এবু তুচ্ছ গানকে দরকার নাই মুখে যা আসে তাই তাই বলে আরে এসে ভালো লজাইগা এই, আজকে যদি এখানে দুষ্টার গান শুনি গা
এখানে যদি আজকে আমার দুষ্টার গীত দিত তো বাড়ি করে বাবা জায়গা হইল হ্যাঁ কি কর? এখানে যদি নাটক দিত তাহলে আমাদের ইটা খোলা গেছিল নি কেউ হ্যাঁ ইটা খোলাতে বেদের মেয়ে দুষ্টার গান দিছে আর কি তো আমি আর এই যে আমার এই যে বুড়া একজন বুড় হয়ে আছে আর কি আমি দুইজনে গেছিলাম গান শুনতে আর কি। মাত্র নতুন একটা পাঞ্জাবি করে গেছি বুঝলেন একটা গান শুনতে যাবো একটা বাপসাব আছে না যে মানে কোন দিক তার জায়গা হইতেছে না মানে কোন দিকটা যে ঢুকবো মানে মনে করেন এই যে বাড়ির এদিকটা তো মনে করেন অনেক ময়লা টয়লা ফেলা হয় মানে এদিক দিয়ে একটু খোলা আছে এদিক থেকে হালদা জন ভরছি অক্ষরে মাছ ও ডাইপটা ভরছি ডাইপটা জন ভরছি কেন চাইয়া দিয়ে এটা মারছে যে শিশি দেয় গান না যাও আমি কই কোথা হো আজ যা গানের স্বাদ নিচ্ছে ভাই চাইছি যখন গান না শুনবো জানো না এবার মনে করেন সিরা সভা দেখে কি রং হইছে পালার ধরে বয়ে তখন গান যখন অর্ধেক হয়েছে এবার মনে করেন এমন ভারী লাগবে দুইজনটা মনে করেন কিলাই আমার সন্তানটা মনে করেন চক্কা বানা লাগে এবার গিয়া দাহি বাড়ি হইল জগন্নাথের মা ফুল দরজা খুললা কয় তোমার এমনটা সাগর থেকে দা এমন কি চাই আচ্ছা যাক ভাই বলছে কেমন ভাই লোক খুশকে নিয়ে করেছে কেমন বাল্মীকি বলছে প্রভু গো রাম রাজি বলেছ আপনি আমাকে আদেশ করুন আমি যে ওই বালক দুজনকে নিয়ে আসি ওই দুটা ভুবন তাই বাল্মীকি করেছে কেমন যে বলতেছে দাদু ভাই চলো এবার অযোধ্যা ভুবন করতে হবে রামায়ণ নিত্য বলছে বাইরে খুশি ওর নিকট করে গেল মানা দাদু ভাইয়ের নিকট সত্য কথাটা বলছে দাদু ভাই আমরা তো অযোধ্যা রাস্তাটা চলে যাও আমরা আসতেছি এবার কি করেছে দেখেন ওই বাজারে গিয়ে দেখিবারে পান একজন মালিনী মালা বিক্রি করতেছে তাই থেকে বের পান ওই মালিনীর বাবা কোনো ছিল না উপস্থিত শব্দ রাম ভক্তগণ আমাকে করেছেন 500 টাকা দান যে রামদিনের কৃপাতে যেন যে মনের বাসনা নিয়ে করেছে আমাকে 500 টাকা দান দয়াল হরি যেন সে মনের বাসনা পূরণ করে বাবা হরে রাম হরে রাম তোরা যদি আজকে আমাকে মা মা বলে সম্বোধন করি তাহলে তোদেরকে আমি দিনে পয়সায় তাই লোক বলতেছে বাইরে খুশি ঘর নিকট করে গেলাম মা শীঘ্রই মা মা বলে তাই লোক খুশ করে বলে মা মা বলে লোক খুশ
কেনে লবকুশ মালা গলে দিয়ে করেছে কেমন? ওই ভরতের বাজার গিয়ে দিলেন দর্শন, যে এক মিষ্টান্ন ভান্ডারে গিয়ে তারা পূজন সমাপন করেছেন। সমাপন আর পূজন সমাপন করেছে কেমন? কেমন? ওই অযোধ্যা নগরে গিয়ে দিলেন দর্শন। দর্শন। যে বলতেছে বাল্মীকি হরে কৃষ্ণ কথা বলবেন না মা? এই কথা কম। এই বাবা কথা না, তুমি কথা কও। যে বলতেছে প্রভু করে আমরা রাজি বলো লুছ আমার সাথে যে বালক বিজি করেছি আনায়ন, আয়ো তারা সুন্দর করে করতে পারে রামায়ণ কীর্তন। বলতেছে আর বালক দুজন হ্যাঁ তোমরা নাকি করতে পারো রামায়ণ কীর্তন? কীর্তন। ও করতে পারি তো। আচ্ছা আচ্ছা। বলো তো শুনি, রামায়ণ কীর্তন করতে হলে প্রথমে করতে হবে কি কি? কি কি? রামায়ণ কীর্তন করতে হলে হ্যাঁ। প্রথমে করতে হবে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ। তারপর দিতে হবে হ্যাঁ। একটি আসন, আসন। দিতে হবে একটি জলপূর্ণ জলপূর্ণ ঘর। ঘটে দিতে হবে আমের আমের পল্লব। ভোগ নৈবেদ্য সাজিয়ে করতে হবে রামায়ণ কীর্তন। কীর্তন। আচ্ছা। ও আচ্ছা, তাই বলছে শ্রবণ করার একটা নিয়ম রয়েছে। নিয়ম রয়েছে। শ্রবণ করার নিয়মটা কি? কি? যার যার হ্যাঁ যার যার স্বামী স্ত্রী দুজন মিলে করতে হবে রামায়ণ কীর্তন শ্রবণ। রামায়ণ কীর্তন শ্রবণ। এবার রামচন্দ্র ভাবছে মনে মনে, মনে মন কাকে নিয়ে করবে এবার রামায়ণ কীর্তন? কীর্তন। কারণ সেই সীতাকে দিয়ে এসেছিল বনে, মনে এবার আমি কাকে নিয়ে করবো এবার রামায়ণ কীর্তন? শ্রবণ। ভাই লক্ষণ ঠাকুরকে ডেকে বলছো, রে ভাই লক্ষণ, লক্ষণ আমার গৃহে রয়েছে স্বর্ণ লক্ষ্মী সীতা তুমি আসন পূর্ণবন্ত সাজিয়ে সাজিয়ে এই স্বর্ণ লক্ষ্মী সীতাকে আমার বামে বসায় দাও সাজিয়ে দাও। এখন তাই লক্ষণ ঠাকুর করেছে কেমন? কেমন? পূর্ণবন্ত সাজিয়ে স্বর্ণ লক্ষ্মী সীতাকে যখন বামে দাঁড় করিয়েছে, করেছে লোক বলছে ভাইরে খুশি খুশি দেখলে আমার পিতার কাণ্ডটা কেমন? কেমন? যে স্থানে বসতাম আমরা আমাদের জানকী, জানকী সে স্থানে বসাইলো স্বর্ণলক্ষ্মী সীতা। তাই দেখছো স্পষ্টতা কি? বলছে মহারাজ সীতার অভাবে আপনি স্বর্ণ লক্ষ্মী সীতা বসাইছে, বসাইছে। কিন্তু আপনার পিছনে যে তিনজন ভদ্র মহিলা সাদা বস্ত্র পরে রয়েছে আচ্ছা তাদের পাশে স্বামী দান করেন নাই কেন? কেন? লুয়ার অভাব আছে, হ্যাঁ? লুয়া রসের অভাব আছে। গো মা, লুয়া যাকে স্বামী বানান দেব না শোনো তোমার লুয়ার অভাব স্বর্ণের তো সস্তা, লুয়া তো দাম বেশি। আচ্ছা তাই বলছে ওরে লবকুশ লক্ষ্য আর করিস না দেরি, ভেরি এবার শুরু কর রামায়ণ কীর্তন। কীর্তন। ও বলছে মহারাজ রামায়ণ কীর্তন করতে হলে আর একটি নিয়ম রয়েছে, নিয়ম রয়েছে। সেটা কি? যার যার সন্তানকে কুলে বসে নিয়ে করতে হবে রামায়ণ কীর্তন শ্রবণ। রামায়ণ কীর্তন শ্রবণ। রামচন্দ্র ভাবছে মনে মন, মন পঞ্চমাসিক সীতাকে দিয়ে এসেছিলাম বনে, মনে ছেলে হলো না, মেয়ে হলো, না দেখলাম নয়নে। কাকে নিয়ে করবো এবার রামায়ণ কীর্তন শ্রবণ। রামায়ণ কীর্তন শ্রবণ। তাই পিছনে বসা ছিল হনুমান ওই পুরা হনুমান, তাকে টান দিয়ে খুলে বসে বলতেছে ভালো বুঝা এবার শুরু কর রামায়ণ কীর্তন। লোক বলছে ভাইরে খুশ খুব দেখলি আমার পিতার কাণ্ডটা কেমন? কেমন? সে স্থানে বসতাম আমরা দুটি ভাই, ভাই। সে স্থানে বসালে বনের বানর। হনুমান হ্যাঁ? শুনেছি নরের ওরসে জন্মগ্রহণ করে নর, নর আর রামচন্দ্রের ঘরে জন্মগ্রহণ করেছে বুঝি। হনুমান বড় বানর। এই কথা যখন শুনেছে হ্যাঁ, হনুমান। হনুমান লম্প দিয়ে গাছের আগা দুসছে। বলছে ওরে বালক দুজন হ্যাঁ, আর দেরি করিস করিস না, এখন। এখন। এবার শুরু কর তোরা রামায়ণ কীর্তন। বলছে মহারাজ মহারাজ আমরা এত দূর থেকে এসেছি আমরা এত দূর থেকে এসেছি আমাদেরকে একবার বলবেন না খাওয়ার জন্য, খাওয়ার জন্য ভোজন করতে হবে। ভোজন করার জন্য? ওহো তা তো ঠিকই, আসো ছেলেরা তোমরা আগে ভোজন করে নাও। বলছে মহারাজ আমরা সতীর ছেলে, সতীর হাতের রান্না স্যার আমরা খাই না। খাই না, সতীর হাতের রান্না যদি হয় তাহলে আমরা খাবো, আর যদি সতীর হাতের রান্না না হয় তাহলে আমরা চলে যাব। রামচন্দ্র বলছে ওরে বালক দুজন
ঘরে চলো, আমার মা তিনজন সত্যি আছে, তোমাদেরকে খেতে দেবে। গতি মরে না হ্যাঁ তোমার জামাই মিলে আছে গতি না তো সত্যি না সতী নারী গতি মরে না বুঝাই গানটা গান না গো। তাই বলছে কি আচ্ছা আমরা সতীর হাতের রান্না ছাড়া খাই না। খাই না। এদিকে বাল্মীক মুনিকে তো বাবা লব কুশকে তো বাল্মীক মুনি সবই শিক্ষা দিয়েছে। আচ্ছা বলছে মহারাজ মহারাজ আপনার পিতা আছে? বছরে বালক দুজন, এটা তো ত্রেতা যুগ, আমার পিতা কি হয়েছে? স্বর্গবাসী হয়েছে। হয়েছে। আচ্ছা মহারাজ, এখানে নাকি একটা রান্নাঘর আছে, কোথায়? কোথায়? হ্যাঁ ওইখানে নাকি একজন রান্না করে গিয়েছিল, ওই ঘরে গেলে মনে হয় আমরা কিছু খাবার পাবো। কিছু খাবার পাবো। হ্যাঁ? ও ঘরের পিছনে? ও আচ্ছা, ভোট দেওয়া ও পর্দারের বাসা। হ্যাঁ হ্যাঁ। রামচন্দ্র বলছে সেটা তো বহুদিন আগের কথা। কথা। হ্যাঁ? ওই বালক দুজন কি করে জানলো? বছরে বালক দুজন, এ বেলা রান্না ও বেলা থাকে থাকে না, না। আর তোরা ওই ঘরে গিয়ে কি করবি? কি করবি? বলছে কেন মহারাজ, কি হয়েছে? এই ঘরটা এমন ভাবে লেগেছে, কত হাতি দিয়ে টানিয়েছি, টানিয়েছি। কত কুড়াল দিয়ে কুপিয়েছি, তবে এই ঘরটা আমরা খুলতে পারি না। খুলতে পারি না। লক্ষ্মণ বলছে মহারাজ, আপনি আমাদেরকে ওই ঘরে নিয়ে চলে গেলে হয়তোবা আমরা ওই ঘরটি খুলতে পারবো, হয়তোবা ওই ঘরে গেলে একটু অন্ন পাবো। তাই ওই ঘরটা যোগ্য স্থান থেকে বেশি দূর ছিল না। তাই লব কুষ্টি নিয়ে করেছে কেমন? যেমন ওই যোগ্য স্থান থেকে রন্ধনশালার ঘরের কাছে গিয়ে দিলেন দর্শন। যে বলতেছে রে বালক দুজন, এ হচ্ছে সেই দরজা। রন্ধনশালার। 14 বছর আগে যে রন্ধন করে গিয়েছিল, আজও সেই রন্ধন এই ঘরে আছে কিনা এখন লব কুশ দেখে বলতেছে, দরজা হাতে ওরে দরজায় হাত দিয়ে যখন হাত দিব, ওরে চোখটা মাথার মুন্ড যখনই না সন্তান ওই দরজায় হাত দিয়েছে, এমনি ভাবে দরজার কপাট গুলো খুলে গেল। করে খুলে গেল। যে দেখিবারে পায় বাবা, ওই তপ্ত ঘরখানা যেন মাত্র রন্ধন করে লব বলছে বাইরে খুশ দেখতো ওই ঘরে কি আছে। যে দেখিবারে পায় বাবা, ওই রন্ধনশালা যেন মাত্র রন্ধন করা হয়েছে। তখন তপ্ত ঘরখানা, সেই রন্ধনশালা থেকে তপ্ত আগুন উতাল পাতাল করতেছে কেন তাই গিয়ে দেখিবারে পায় 3টি পারর যে করা আছে, তাহা দেখি পারি পা। লব বলছে বাইরে কুশ, আমার মা তো পিতার জন্য রন্ধন করেছিল, আমরা একা খাবো না। আমরা একা খাবো না। তাই রামচন্দ্রকে ডেকে বলছে মহারাজ, আপনারা বলেছেন এবেলার রান্না ও বেলা থাকে না, আর এসে দেখুন রন্ধনশালা থেকে যেমন ধোয়া উঠতেছে। তাই রামচন্দ্রকে দেখতে পারে যে রন্ধনশালা থেকে যেন তপ্ত ধোঁয়া উঠতেছে। রামচন্দ্র বলছে দেখি কবিতা হবে। লবকুশ বলছে এমন গুণমহিমা আমাদের পিতা করেছে বসে মহারাজ, আসো আমরা 3 জন মিলে করিব বুঝন। রামচন্দ্র বলছে ওরে বালক বুঝন তোমরা ভোজন করো, আমি করবো না। বলছে মহারাজ, আপনি যদি ভোজন না করেন আমরাও ভোজন করবো না, আর আজকে এখানে গানও হবে না। রামচন্দ্র পড়েছে বাবা বিপদে। বিপদে। তাই 3 জন মিলে, পিতা পুত্র 3 জন মিলে করেছিল ভোজন। আর কেউ দেখে নাই, দেখেছিল স্বর্গের দেবঘর। হরিবল হরিবল। তাই ভোজন সমাপন
দর্শন দিলেন অযোধ্যা নগরে। এসে বলছে মনিবর, ওই যে রনে দুটি ছেলে দেখেছিলাম, আর এই যে দুটি ছেলে ছেলে ওরাই কোন ছেলে আর আর এরাই কোন ছেলে? তখন বলতেছে ওই ছেলে একছেন। লক্ষণ বলতেছে মহারাজ, পরিচয় কি জীবরা
যখনই রামচন্দ্র শুনেছে সে সীতার নন্দন দুটি ছিল, একটি ছেলে ছিল তার হাতের কাছে, ওই ছেলেটাকে এক হাত দিয়ে ধরেছে, আরেকটি ছেলে ছিল বা একটু দূরে, আরেকটি ছেলেকে যখন ধরতে গিয়েছে বলছে গো মণি ঠাকুর বলছে প্রভু রাম, আপনি ওই ছেলেদেরকে ধরে রাখতে পারবেন না, কারণ আমি যে সীতার কাছে কথা দিয়ে এসেছিলাম ওই 3 দিবসের মধ্যে ছেলে দুটিকে ওই ছেলে দুটিকে তার কাছ থেকে এনেছি। তুলে দেব। রাম বলছে মণিভর এখানে তুলে দিতে হবে না। হবে না, হ্যাঁ হবে। ভাই লক্ষণকে বলছে রে ভাই লক্ষণ, তুই বন থেকে সীতাকে নিয়ে আয়। তাই লক্ষণ ঠাকুর করেছে কেমন ওই যজ্ঞের অশ্বটাকে নিয়ে যখন করেছে ভ্রমণ, তাই বনে গিয়ে দিলেন দর্শন। যে বলতেছে মানসীতে যার আদেশে একদিন তোমাকে দিয়ে এসেছিলাম বনে, আজ তারই আদেশে তোমাকে নিতে এসেছি অযোধ্যা ভুবনে। তাই শীঘ্রই চলো আমার অযোধ্যা ভুবন। আমার সাথে। সীতা ঠাকুরানী বলছে এতদিনে দাসের কথা মনে পড়েছে, এতদিনে দাসের কথা মনে পড়েছে। তাই বনে যত পশু পাখি ছিল ওই পশু পাখিগুলি অদম্য কাঁদতে লাগলো, মাগো আজ আমরা পশু কুলে জন্ম নিয়েছি বলে তোমার সেবা করতে পারিনি, তুমি আমাদেরকে আশীর্বাদ করে দিও, আমরা যেন পরজন্মে মানুষ হয়ে জন্ম গ্রহণ করি। তাই সীতা ঠাকুরানী করেছে কেমন, সীতা দেবী ওই পশু পাখির মাথায় যখন হাত বুলিয়ে রথে উঠেছে ওই রথখানা অযোধ্যা নগরে কে দিলেন দর্শন। যে পঞ্চকলসী জল দিয়ে তাকে করালেন স্নান করে ওই সীতা দেবীকে যখন যোগ্য স্থানে এসে রামের বামে বসালেন। এবার মনে কেমন বাল্মীক মুনি ওই সন্তানকে তার হাতে তুলে দিয়েছে, তখন বলতেছে মানসীতে এই ধরো তোমার লব আর এই ধরো তোমার কুশ। তাই লব কুশকে তুলে দিয়ে বলছে ওগো মাগসীতে তোমার সন্তানকে পেয়ে তুমি সন্তুষ্ট হলে তো? তাই সীতা দেবী বলছে ওগো মণিবর, আপনি আমার যে উপকার করেছেন আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তাই বলছে মণিবর বলছে মাগসীতে তুমি যদি আজকে তোমার এই যুগল রূপখানা আমাকে দেখাও তাহলে আমার এই জীবন ধন্য হয়ে যাবে। তাই রাম সীতা যখন যুগল মিলনে দাঁড়িয়েছেন বাল্মীক মুনি তাদের যুগল মিলনটা করেছে দর্শন, এখানেই হয়েছে তাদের পিতা পুত্রের পরিচয়। জয়ের ধ্বনি রামায়ণ কীর্তন শুনতে আসলে বাবা কিছু দক্ষিণা দান করতে হয়, যে যা পারেন দক্ষিণা দান করবেন, আর সকলে মিলে আমাদের সাথে এই একটা থাল দেখবো, একটা থাল মধুর মধুর সুর
জয় জয় মঙ্গল ধনী শুনি গো জয় জয় মঙ্গল ঘন্টা বাজে বাজি রবিনা কহে ঘন্টা বাজে বাজি রবিনা পাঠ হয় গান রামায়ণ হে দর্শনতে পাঠ হয় গান রামায়ণ হে
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম